জপ তপ করো কি গো ভাই, মরতে জানা চাই। এমন মরণ মরো যে মৃত্যু দ্বারে নাই কোনো বিভীষিকা, কোনো খেদ নাই। সে মৃত্যু নহে কভু কঠিন কঠোর, সে মৃত্যু রাত নয় আলো মাখা ভোর। এমন মরণ মরো চরাচরে যার, শতমুখে গুণগান করবে সবাই। জপ তপ করো কি গো ভাই, মরতে জানা চাই। সবচেয়ে বড় যন্ত্রণা, সবচেয়ে বড় আতঙ্ক আর অনিবার্য হয়েও সবচেয়ে বড় অনিশ্চয়তা হলো এই মৃত্যু। সারা জীবনের সুখ অনেকাংশে নিজের হাতের মুঠোয়, তাই তো? কিন্তু মৃত্যু, সেটা আমাদের কারো হাতে নেই, তাই না বলুন? কেমনভাবে আসবে সেই অনিবার্য শেষের মুহূর্ত, আমরা তা কেউ জানি না। শত সম্পদ থাকলেও শেষের মুহূর্তকে অনায়াস করার তিলমাত্র নিশ্চয়তা কোথাও নেই। আবার খণ্ড দৃষ্টিতে যাকে আমরা শেষ বলে ধরে নিচ্ছি, অখণ্ড পূর্ণ জ্ঞানে তা কিন্তু শেষও নয়, আমাদের আর এক অধ্যায়ের শুরু। আমাদের সনাতন দর্শন তো তেমনটাই ঘোষণা করছে। সেই পরের অধ্যায়ের সমস্ত ঘটনা দুর্ঘটনা এর ওপরেই নির্ভরশীল। জন্ম মৃত্যু, আবারও জন্ম, তারপরে মৃত্যু, আবারও জন্ম, এ এক অনন্ত অখণ্ড চক্র, যার কোনো শেষ নেই, আছে শুধু অবিরাম গতি। এই চক্রের নামই তো সৃষ্টি। তাহলে বিরাম কোথায়? এই প্রশ্নের এক অসাধারণ উত্তর দিয়েছেন সারদা মা। চলুন তার কথা দিয়েই আজ শুরু করি। শুনছেন অদ্বৈত বিজ্ঞানী আদিগুরু শঙ্করাচার্যের অভূতপূর্ব জীবন ও দর্শনের গবেষণা ভিত্তিক উপস্থাপনা অমৃতাঙ্গামায়া, নিবেদনে প্যাস্টেল এন্টারটেনমেন্ট। সারদা মায়ের কথা দিয়েই শুরু করি তাহলে আজকের পর্ব, তাই তো? মা বলছেন সৃষ্টিচক্রের বিরাম আছে, আর তা আছে একমাত্র কাশীতে। তীর্থস্থান মাহাত্ম্য নিয়ে লেখা কাশীখণ্ডর উল্লেখ করে এ কথাই বলছেন সারদা মা নিজেও। অবশ্য এর পরে আরও সূক্ষ্মভাবে এই জন্ম মৃত্যু চক্রের শেষ বিন্দুতে পৌঁছনোর পথও দেখিয়েছেন। তবে সে প্রসঙ্গ এখানে আনছি না। এখন আমরা কাশী এবং মৃত্যু এই দুটি প্রসঙ্গেই থাকি। কাশীখণ্ড অনুসারে কাশীতে মরলে মুক্তি হয়, কিন্তু কেন? উত্তরটা আগেই দিয়ে রেখেছেন শ্রীরামকৃষ্ণ। এ তো তার ভাবচক্ষে দেখা সত্য। কাশীর শ্মশান ভূমিতে মহাকালী স্বয়ং এসে জীবের সংস্কার বন্ধন ছেদন করেন। সকল সংস্কার মুক্ত সেই জীবের কানে তারক ব্রহ্ম নাম শোনান মহাশিব। সেই জীব এবার মুক্ত হয়ে যায়। তার আর কোনো পাশ, কর্মফল, সংস্কার কিচ্ছু থাকে না। এবার প্রশ্ন হলো, কেন কাশীতেই এমনটা ঘটে? তাই তো আবার সেই মায়ের কাছেই ফিরতে হয়। তিনি বলছেন কাশী চৈতন্যময় স্থান, অর্থাৎ কাশীতে অধ্যাত্ম স্রোত জমাট বেঁধে রয়েছে, ঠিক যেমন জমাট বাঁধা বিশাল হিমশৈল। কোনো ক্রমে একটু তার অন্দরে রন্ধ্র করতে পারলেই জলে ভিজে যেতে হবে। ঠিক তেমনই চৈতন্যভূমি কাশীতে তপস্যা, সদাচার, যাগ, যজ্ঞ যাই করা হোক না কেন, তপস্বী বা সদাচারীর আপন শক্তির সঙ্গে এসে মিশে যাবে এই কাশীধামের অনন্ত চৈতন্য প্রবাহ। তার ক্ষমতা অসীম, এটাই কাশীর মাহাত্ম্য। আর কাশী তো এমনিতেই শিবক্ষেত্র। পুরাণ বলে সৃষ্টি ধ্বংস হলেও কাশীর ধ্বংস হয় না, কারণ শিব স্বয়ং তার ত্রিশূলের ডগায় এই স্থানকে বহন করছেন। এমন অনন্ত গুণা চৈতন্যভূমির সঙ্গে এসে যোগ হলো শঙ্করাচার্যের অসীম মহিমা। ভাবুন একবার, শিবের ক্ষেত্র শঙ্করের দিব্য চেতনায় পূর্ণ। এই যে কাশীর চৈতন্য সম্পদ, তা আপন বিভূতি বলে সদা জাগ্রত করে রেখে দিয়েছেন শিবপুরুষ শঙ্করাচার্য। ঘটি বাটি মেজে যেমন পরিষ্কার রাখতে হয়, তেমনই চৈতন্য ভূমিকেও জাগিয়ে রাখতে হয়। যে সাধকের যেমন ক্ষমতা, সেই অনুযায়ী তিনি স্থান মাহাত্ম্যের জাগরণ ও বিস্তার ঘটাতে পারেন। আর স্বয়ং ব্রহ্মসত্তা যদি অধিষ্ঠিত হন কোথাও, সেই জায়গার জাগ্রত চৈতন্য ঘুমিয়ে পড়েই না কখনো। যুগ যুগ ধরে তা সাধকের চেতনায় মহাপ্রাণের সঞ্চার করে।
কাশীতে দ্বিতীয়বার যখন শঙ্করাচার্য এলেন কাশী ধামে, তখন ধর্মচর্চার বহু মত এবং পথের সমাবেশ। বিভিন্ন পথের উপাসকরা নিজের নিজের পথের অনুগামী ও শিষ্যদের নিয়ে এক একটা অংশ জাঁকিয়ে শাসন করছেন প্রায়, আর প্রত্যেকেই নিজের বিশ্বাসকেই একমাত্র সত্য বলে মনে করছেন। এমন অসংখ্য বিভেদের মাঝখানে একদিন এসে দাঁড়ালেন আচার্য। কাশীতে এসেই সবার আগে তিনি বিশ্বনাথ দর্শনে গেলেন। বিশ্বনাথ ও অন্নপূর্ণা দর্শন করে গভীরভাবে ভাবিত হলেন আচার্যদেব। বিশ্বনাথ মন্দিরেই ধ্যানমগ্ন হলেন সেই দিব্যপুরুষ। সাক্ষাৎ শিবের সামনে এমন শিবকল্প মহামানবকে দর্শন করতে মন্দির চত্বরে কাশীবাসীর ঢল নামল। কিন্তু কাশীতে শঙ্করাচার্য থাকবেন কোথায়? নিজেই স্থির করে নিয়েছেন মণিকর্ণিকায় থাকবেন তিনি, আর বাকি অগণিত শিষ্য গঙ্গার বিভিন্ন ঘাটে এসে উঠলেন। পুরাণাদি শাস্ত্রে চৈতন্যভূমি কাশীর মধ্যেও আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মণিকর্ণিকার উল্লেখ রয়েছে। এই অংশটিকে স্বয়ং বিষ্ণুর তপস্যা ক্ষেত্র বলা হয়। তাই হয়তো আচার্যদেব এই জায়গাটিতেই অধিষ্ঠান করলেন। শঙ্করাচার্য কাশীধামে এসেছেন এ খবর ছড়িয়ে পড়তে দেরি হলো না। খুব স্বাভাবিকভাবেই দলে দলে মানুষ আসতে লাগলো তাঁর দর্শনে, আর সেই সঙ্গে এলেন কাশীর অসংখ্য মত ও পথের পথিকরাও। তারা সকলেই নিজের নিজের মতের সপক্ষে শ্রেষ্ঠত্বের যুক্তি শোনাতে লাগলেন, আর সেই সঙ্গে আচার্যদেবকে অনুরোধ করলেন তিনি যেন তাঁদের পথটি মেনে নেন। মহালক্ষ্মীর উপাসক, সরস্বতীর সাধক, বৈষ্ণব তপস্বী, শৈবধারার উপাসক, গান্ধর্ব সাধক, অগ্নি উপাসক, বৈদিক কর্মকাণ্ডের আচারী ইত্যাদি অসংখ্য ধারার পণ্ডিতরা নিজের নিজের মতের সমর্থনে বিচারে ডাকলেন আচার্যকে। শঙ্করাচার্য প্রত্যেকটি বিচার সভায় আমন্ত্রণ গ্রহণ করলেন এবং প্রত্যেকটি সভাতেই অতি যুক্তিপূর্ণভাবে নিজের প্রজ্ঞায় উদ্ভাসিত বেদের মূল কথা, অখণ্ড সত্য আসলে ঠিক কী তার ব্যাখ্যা করতে লাগলেন। একেবারে পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিলেন যে কোনো মতই বা কোনো পথই একমাত্র মত বা পথ হতে পারে না। শাশ্বত সত্য হলেন ব্রহ্ম স্বয়ং, আর বাকি সবই তাঁর প্রচ্ছায়া। শুধুমাত্র ব্রহ্ম বোধে প্রতিষ্ঠিত হতে পারলে তবেই মুক্তি লাভ সম্ভব, নইলে নয়। শঙ্করাচার্যের যুক্তি টলাতে পারলেন না কেউ। আচার্যদেবের লিখিত সূত্র এবং ভাষ্যগুলো ছড়িয়ে পড়ল সর্বত্র। কাশীর প্রত্যেকটা টোলে নতুন করে বেদান্ত চর্চা শুরু হলো, অদ্বৈত তত্ত্বের পঠন পাঠন শুরু হলো। কাশীধামের চিন্তায় চেতনায় ঘটে গেল এক বৈপ্লবিক নবজাগরণ। উপনিষদের ব্রহ্মচৈতন্যের স্রোতে আবারও ভেসে গেল মহাশিবের আপন ভূমি। বিভেদের কাশীতে অখণ্ড চৈতন্য বিস্তার করে শঙ্করাচার্য ফের নামলেন পথে। এবার তার গন্তব্য অবন্তী, সৌরাষ্ট্র, প্রভাস, সিন্ধুদেশ, গান্ধার, বাল্মিক। প্রতিটি অঞ্চলেই নানান খণ্ড খণ্ড মত ও আচার সর্বস্ব কর্মবাদের ভুল ত্রুটি দেখাতে দেখাতে এগোচ্ছেন তিনি। প্রতিষ্ঠিত হচ্ছে বেদান্ত দর্শন। সনাতন আধ্যাত্মিক শিকড়ে প্রাণ রস সঞ্চারিত হচ্ছে। ক্রমে ক্রমে বিশাল পাহাড়ি সভ্যতা আর প্রতিকূল আবহাওয়া জয় করে শঙ্কর বিজয় যাত্রা এসে থামল কাশ্মীরে। স্বর্গের দরজায় এসে যেন দাঁড়ালেন শঙ্কর। প্রজ্ঞার আর এক কঠিন পরীক্ষা দিতে হবে তাকে এইখানে। সে পরীক্ষার কথা আজও সসম্মানে স্মরণ করে কাশ্মীর। কি হলো এই নিসর্গের স্বর্গরাজ্যে, সে কথাই শুনবো এবার। কথায় বলে কাশ্মীর থেকে কন্যাকুমারী, অর্থাৎ মাথা থেকে পায়ের দিকে, তাই না? ভারতভূমির মাথার অংশটি কাশ্মীর, আর তার পায়ের পাতা হলো কন্যাকুমারী। মধ্যে বিছিয়ে আছে গোটা শরীরটা। আহা! শঙ্করাচার্য কিন্তু ঊর্ধ্ব থেকে নিম্ন স্তরে নামলেন না, দেখুন, বরং তিনি নিম্ন থেকে ঊর্ধ্বমুখে উঠছেন। আর তার যাত্রা অবরোহণ নয়, আরোহণ। একেবারে ঠিক সাধন স্তরের মতো। নিচের দিক থেকে এক এক করে যেন প্রত্যেকটা ভূমি পেরোতে পেরোতে শিরোদেশ সহস্রারে এসে পৌঁছনো। আর প্রতিটি স্তরের পদ্ম বিকশিত হতে হতে সব শেষে পাপড়ি মেলছে একেবারে সহস্রদল। সাধকের সিদ্ধি লাভ সর্বাঙ্গীন হচ্ছে। শঙ্করাচার্য স্বয়ং যেন এভাবেই ভারত শরীরের কুণ্ডলিনী জাগাতে জাগাতে চলেছেন ঊর্ধ্বমুখে।
এবার তাঁর পা পড়ল কাশ্মীর ভূখণ্ডে। শঙ্করাচার্য কবে কাশ্মীর পৌঁছেছিলেন সেই নিয়ে অনেক মতান্তর আছে, তবে সবচেয়ে গ্রহণীয় মতবাদটি হল যে খ্রিস্টীয় নবম শতাব্দীর শুরুর দিকে আচার্যদেব এসে পৌঁছেছিলেন কাশ্মীরে। শঙ্কর বিজয় যাত্রার এই শেষতম উল্লেখযোগ্য অধ্যায় এটি। এরপর যেখানে যেখানে গেছেন তিনি গুরুত্ব এবং ঐতিহ্যের নিরিখে তাদের স্থান কাশ্মীরের পরে, কোনোভাবেই আগে নয়। কারণ এরপর থেকে ধীরে ধীরে আত্মসংকোচনের পথে হাঁটবেন আচার্য। উন্মেষ এবং বিকাশের শতকলা এই কাশ্মীর ভূমিতেই রেখেছেন আচার্য। তারপর ক্রমশ নৈঃশব্দের পথে যাত্রার প্রস্তুতি নেবেন জগৎগুরু। কাশ্মীরে আচার্যের বিজয়গাথা শুরুর আগে আরও একটি দ্বন্দ্বের কথা একটু বলে নিই। শঙ্করাচার্য যে সময় কাশ্মীরে এসেছিলেন সেই সময়ে জানেন সারা দেশে বৌদ্ধ প্রভাব ছিল সব থেকে বেশি। আমরা আগেও এই বিষয় নিয়ে আলোচনা করেছি, তাই তো? হিন্দু দর্শন ও বিশ্বাসের সমস্তটা সমূলে উপড়ে দেওয়া হয়েছিল। দেশ জুড়ে প্রতিষ্ঠিত ছিল সর্বশূন্যবাদ, অর্থাৎ কোনো কিছুরই অস্তিত্ব নেই, সবই আসলে শূন্য। এমন একটা মতবাদের দিশা, সত্যতা, প্রেক্ষিত সব কিছুই কিন্তু সাধারণ মানুষের বোধের বাইরে ছিল। তাই ভারত জুড়ে তখন বেড়ে চলেছিল মেরুদণ্ডহীন, বিশ্বাসহীন, আচার সর্বস্ব এক অন্ধকার প্রজন্ম। আর সেই শূন্যবাদের শিকড় ধরে নাড়া দিতে দিতেই এগিয়েছেন আচার্য, একেবারে যোদ্ধার মতো। তীব্র যুদ্ধ করেছেন সমস্ত অজ্ঞানতার সঙ্গে। ঢাল তরোয়াল নেই তার, এ যুদ্ধ শুধুই বোধ, মনন আর মগজের। তিনি একাই তার বাহিনী, আর তার মুখোমুখি ধরতে গেলে গোটা দেশের বিরুদ্ধ শক্তি। খালি পা, মুণ্ডিত মাথা, অতি সাধারণ গেরুয়া আচ্ছাদন আর দণ্ডকমণ্ডল, এক উজ্জ্বল কিশোরের জয়যাত্রার কি অসাধারণ সাজ বলুন। আর তার পিছনে বেদ শক্তিতে উদ্দীপিত শত শত মানুষ, এমনকি রাজশক্তিও। ভারতবর্ষের পা থেকে মাথার দিকে খালি পায়ে হেঁটে চলেছেন তিনি। আহা, এই ভারতবর্ষ! হ্যাঁ, ভারতবর্ষের সনাতন ধর্ম তথা দর্শন, এমনও তারও এক বৈদিক শোভা এর আগে দেশ কখনো দেখেনি, পরেও দেখবে না। উফ, কী সব দৃশ্য না! কল্পনাতেই কেমন হয়ে যাই আমরা। আর যারা দেখেছেন তাদের কথা ভাবুন। এই প্রসঙ্গে শুরুতে আমরা এক দ্বন্দ্বের কথা বলেছিলাম না, মনে আছে নিশ্চয়ই? এবার সেই দ্বন্দ্বের কথাটা সেরে নিই। সারা দেশ যেখানে বৌদ্ধ প্রভাবের জোয়ারে ভাসছে, সেখানে কাশ্মীরেও বৌদ্ধ ঘনঘটা থাকলেও হিন্দু ধারাও কিছু কম ছিল না। কাশ্মীরে শৈব এবং শাক্ত এই দুটি মতবাদই গভীর প্রত্যয়ের সঙ্গে উদযাপিত হয়ে আসছে। বিশেষ করে সেই সময়কার কাশ্মীরি পণ্ডিতদের কথা তো সর্বজনবিদিত, তাই না? একটি মত বলে কাশ্মীরে পৌঁছনোর আগে পর্যন্ত নাকি শক্তি মানতেন না শঙ্কর, যদিও সেই সাধনাবস্থায় কাশীর ঘাটে শঙ্করাচার্যের প্রথম শক্তি দর্শন এবং বিশ্বাসের কথা সর্বজনবিদিত। মহাশক্তি স্বয়ং এসে বালক শঙ্করের চোখ খুলে দিয়েছিলেন। তাছাড়া যিনি অদ্বৈত মূর্তি হয়েও ভক্তিপথের সর্বোচ্চ স্তরে প্রতিষ্ঠিত, তার শক্তিকে স্বীকার করতেও বা এতদিন সময় কেন লাগলো তারও কোনো যুক্তি পাওয়া যায় না। তবু কাশ্মীর অঞ্চলে যে শঙ্কর কথার প্রচলন রয়েছে তার সঙ্গে অল্প বিস্তর পরিচিত হওয়াটাও আমাদের দরকার, নইলে যে আলোচনা পূর্ণ হবে না। তাই সেই প্রসঙ্গই একটু জেনে নেব। কাশ্মীর বলছে এখানকার শাক্ত ধারায় প্রভাবিত হয়েই নাকি শক্তি মেনেছেন জগৎগুরু। সেই প্রভাবিত হওয়ার ঘটনাটিও বেশ কৌতূহলজনক। সে কাহিনী এবার একটু শুনে নি। কাশ্মীরে তো পৌঁছেছেন আচার্যদেব, সঙ্গে অগণিত পার্ষদ, সকলে মিলে বসে আছেন একটা নদীর ধারে। স্থানীয় পণ্ডিত মহল তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে উদ্যোগী। শোনা যায় শঙ্করাচার্য এবং তার শিষ্যদের রান্না করে খাওয়ানোর জন্য এক সুলক্ষণা কুমারী মেয়েকে পাঠানো হয়েছিল। সেই রাঁধুনি মেয়েটি তো গেলেন, কিন্তু নদীর তীরে কোথায় আগুন? তার তো কোনো সরঞ্জামই নেই। মেয়েটি রান্না করবেন কিভাবে? তিনি শঙ্করকে বললেন আগুনের বন্দোবস্ত করে দিতে, কিন্তু শঙ্করাচার্য আগুন খুঁজে পেলেন না। মেয়েটি তখন অবাক হয়ে বলে উঠলেন, এত বড় প্রতিভা, এত শক্তি যার, তিনি আগুন খুঁজে পাচ্ছেন না। এই কথা বলে মেয়েটি নিজেই আগুনের জোগাড় করে নিলেন।
হাতে দুটি কাঠ নিয়ে চোখ বন্ধ করে জপ করলেন মন্ত্র, তারপর কাঠে কাঠে ঘষে জ্বালিয়ে ফেললেন আগুন। সবটা দেখলেন আচার্য, স্তব্ধ হয়ে গেলেন। শক্তির এক আশ্চর্য মাহাত্ম্য ধরা দিল তাঁর চোখে। এরপরে নাকি কাশ্মীরের এক বিদুষী নারী শঙ্করাচার্যকে বিচারে আহ্বান করেন। তাঁদের বিচারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল শক্তিতত্ত্ব। টানা 17 দিন চলেছিল সেই বিচার, আর তারপরেই নাকি শক্তি মেনেছিলেন শঙ্কর। কাশ্মীরে বসেই লিখলেন তার জগৎবিখ্যাত শক্তিগাথা সৌন্দর্য লহরী। গোপাদারি পাহাড়ে বসে এই গাথা লেখেন শঙ্করাচার্য। কুণ্ডলিনী শক্তির অনন্য স্তব পঞ্চস্তবীর রচয়িতা শাক্ত পণ্ডিত গোপীকৃষ্ণর নামাঙ্কিত এই পাহাড়। কাশ্মীরি পণ্ডিত সমাজ সেই পাহাড়টিকেই শঙ্করাচার্য পাহাড় এবং তার চূড়োর শিব মন্দিরটিকে শঙ্করাচার্য মন্দির নামে অভিহিত করেন। শোনা যায় এই পাহাড়ে বসে সৌন্দর্য লহরী লেখার সময় শিব মন্দির দর্শন করতে যেতেন আচার্য শঙ্কর। শোনা যায় খ্রিস্টপূর্ব 200 বছর আগে সম্রাট অশোকের ছেলে জালুক এই মন্দিরটি তৈরি করেন। তবে শ্রীনগরের কোঠিবাগ অঞ্চলে প্রায় 1000 ফুট উচ্চতার এই পাহাড় চূড়োয় অবস্থিত সেই মূল মন্দিরটি কালের প্রভাবে হয়তো হারিয়ে গেছে। এখন যে রূপটি আমরা দেখতে পাই গেলে কাশ্মীরে শঙ্করাচার্য মন্দির বললে, সেটি হয়তোবা বহু সংস্কারের ফসল। তবে সেটিও যে বেশ প্রাচীন তাতে সন্দেহ নেই। ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের চোখে এই শঙ্করাচার্য মন্দিরটি দেশের ঐতিহ্যগুলোর মধ্যে সবিশেষ উল্লেখযোগ্য। শঙ্করাচার্যের লেখা সৌন্দর্য লহরী কিন্তু শুধুমাত্র শক্তিগাথা নয়, শক্তির এমন এক ইতিহাস বর্ণনা এবং আবিষ্কার জগতে আর দ্বিতীয় কোনো বিকল্প নেই। এই শাস্ত্র ছাড়া শক্তি চর্চা, চিন্তা বা সাধনা কোনোটাই সম্পূর্ণ হয় না কারো। সৌন্দর্য লহরীর একটি শ্লোকের অনুবাদ শোনাই একটু। আচার্য লিখছেন, শক্তিযুক্ত হলে তবেই জগৎ আদি সৃষ্টি করেন মহাশিব। শক্তিবিহীন তিনি সব সমপ্রায়। কে বা বোঝে মায়, কোন মুখে স্তুতি করে দুর্ভাগাজন। জীবনে কখনো কণাটুকু শুভ কাজ করেনি যে বা। কণ্ঠে মাতৃগীত জাগেনি যাহার, নাহি অধিকার তার শক্তি স্মরণে। 3 মহাদেবতা নত যে চরণে। শঙ্করাচার্যের জীবনে কাশ্মীর এই কারণেই সবিশেষ উল্লেখযোগ্য। শঙ্করাচার্য পাহাড় চিরকাল শক্তি সাধকের তীর্থক্ষেত্র হয়ে থাকবে। দেবতা এবং মানুষের এক আশ্চর্য সেতু হয়ে জেগে থাকবে এই কাশ্মীর। আচার্যদেবের জীবনের বিরলতম মুহূর্তগুলো সমস্ত এখানে ধরা আছে। কি হলো কাশ্মীরে? সৌন্দর্য লহরীর গোপন কথাই বা কি? সেই কাহিনী শোনাবো এবার। তবে সৌন্দর্য লহরীর আরেকটি শ্লোকের একটু ভাবানুবাদের চেষ্টা করেছি আমরা, সেটি শোনাই। দক্ষিণে নয়ন তব সূর্য হয়ে ভাসে, জাগিছে প্রভাত। বাম চোখে ওঠে চাঁদ, নেমে আসে রাত। মধ্য নয়নে দেবী স্বর্ণপদ্ম করি, আধমুদ্রিত। ভোর বা গধূলি তায় রয়েছে খচিত। আধো জাগরণ আর আধো ছায়াময়। প্রকৃতি সে তুমি দেবী, জানো নিশ্চয়। সৌন্দর্য লহরীর এই শ্লোক শুনে মনে হবে কাশ্মীরের স্বর্গের মতো নিসর্গই বুঝিবা এই সৃষ্টির সর্বাপেক্ষা আদর্শ স্থান। সৌন্দর্য লহরী এত গুরুত্বপূর্ণ কেন? এই সৌন্দর্য লহরী হলো আসলে তন্ত্রের সার, শক্তি সাধনার একমাত্র উপায়। এর 100টি শ্লোক 100টি ভিন্ন ভিন্ন যন্ত্র বা চক্রের প্রতিষ্ঠা এবং উপাসনার বিষয়ে শিক্ষা দেয়। আর প্রত্যেকটা চক্র এবং শ্লোক আবার শক্তি আরাধনার প্রক্রিয়া সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি বিষয়ে আলোকপাত করে। সব মিলিয়ে তন্ত্রশাস্ত্রের সম্পূর্ণ নির্যাস ধরা আছে এই সৃষ্টিতে। এর ব্যাখ্যা এবং টিকার ওপর ভিত্তি করে কত যে বই লেখা হয়েছে তার ইয়ত্তা নেই, জানেন। শরীরের মধ্যেকার কুণ্ডলিনী শক্তি রূপা সেই অনাদি মহাশক্তির অবস্থান এবং তার জাগরণের সমস্ত বিশদে এই সৌন্দর্য লহরীতেই লেখা আছে। এখানে লিখিত 100টি স্তবক ছাড়া
এই বিশ্ব চরাচরে শক্তি উপাসনার আর কোনো উপায় নেই। তবে সৌন্দর্য লহরীর বিশেষত্ব কিন্তু শুধুই এর বিষয়বস্তু নয়, মহান শক্তির উপাসনা বিধির মতো অতি গম্ভীর এবং জটিল সূত্র তো আছেই, কিন্তু এই সাধনগম্য বিষয়টিকে এমন মধুর রোম্যান্টিসিজম দিয়েও যে লেখা যায়, সৌন্দর্য লহরী পাঠ না করলে তা বিশ্বাস করা যায় না। শিবের মুখে শক্তির বর্ণনাই এই রচনার মূল বিষয়। সেই বর্ণনার সূত্র ধরেই শক্তি উপাসনার বিভিন্ন পর্যায়ে উঠে এসেছে। তবে এই গোটা বিষয়টিতে এমন আশ্চর্য কবিত্ব ছড়িয়ে আছে যেন এটি শিবশক্তির একটা নিজস্ব প্রেম কাব্য। তন্ত্রের মতো এমন ধ্যানলব্ধ বিষয়কে যে এইরকম মাধুর্য রসে এভাবে পরিপূর্ণ করে তোলা যায়, তার জলজান্ত প্রমাণ দিলেন আচার্য। জানেন, প্রেম, মাধুর্য, কবিত্ব, ছন্দ মিলিয়ে সৌন্দর্য লহরী আর কাশ্মীর একেবারে মিলে মিশে একাকার। আচার্যদেবের সবচেয়ে ব্যতিক্রমী সৃষ্টি বললেও বোধহয় ভুল হবে না। হ্যাঁ, অমরশতক মাথায় রেখেই বলছি। এমনকি এর নামেও তো অদ্ভুত মায়া, বলুন। সৌন্দর্য লহরী, অর্থাৎ সৌন্দর্যের ঢেউ। ঢেউ ডোবায়, ভাসায়, আছড়ে পড়ে, তাই না? সৌন্দর্য যেন ঢেউয়ের মতোই আছড়ে পড়ছে এই জগতের সর্বত্র। প্রেমিকের দৃষ্টিতে শিব দেখছেন তার প্রিয়তমার সৌন্দর্যই শুধু ছেয়ে আছে সৃষ্টি জুড়ে, আর কিচ্ছুটি নেই। আবার অদ্বৈত সত্তা দেখছেন কি? আবার অদ্বৈত সত্তা দেখছেন এক সেই ব্রহ্মানন্দই আছে এই সৃষ্টি জুড়ে, আর কিচ্ছুটি নেই। প্রেমের মাধুর্য আর ব্রহ্মের অদ্বৈত কেমন মিলছে এসে এক সূক্ষ্মে। ভাবুন একবার, অসাধারণ কবিত্ব কল্পনার এই সৌন্দর্য লহরী কবি হিসেবেও আচার্য শঙ্করকে কালজয়ী করে রেখেছে। আরেকটি শ্লোকের একটু ভাবানুবাদ করার চেষ্টা করেছি আমরা, শোনাই এবার সেটি। আচার্য লিখছেন, ঈষৎ কুঞ্চন্তায় আর উজ্জ্বল, তরুণ মধুকর উছল যে মতি, তেমনি সোনালি শোভা, সোনার সুতোর মতো কেশপাশ যেন ঘিরে আছে স্বর্ণালী মুখ। সে মুখে পদ্মের বিভা, আনন্দ রেণু, অধর সুধায় মৃদু হাস্য রেখা, শুভ্র দন্ত সার আদ্ভুত সেথা ওই দেখা যায়। অহ, সুগন্ধি যেন ঝরে ঝরে পড়ে। প্রেমের দেবতায় ভস্য করেছে যে চোখ, সে চোখেও জাদু নেমে আসে, সে চোখেও নেমে আসে ঘোর। সৌন্দর্য লহরী নিয়ে যখন আলোচনা চলছে, তখন একে ঘিরে এক কিংবদন্তির কথাও জেনে নেওয়া যাক। শোনা যায় 100 স্তবকের সৌন্দর্য লহরীর সবটা কিন্তু আচার্য শঙ্করের লেখা নয়। প্রথম 41টি স্তবক স্বয়ং গণেশ লিখেছেন, এবং এটি রচনা হয়েছিল মেরু পর্বতে। আচার্য শঙ্করের গুরুর গুরু গৌড়পাদ এই স্তবকগুলি শোনেন, এবং তিনি সেগুলি বলেন তার শিষ্য গোবিন্দপাদকে। এবার গুরুদেব গোবিন্দপাদের কাছ থেকে সেই 41টি স্তব শোনেন শঙ্কর। কোথাও আবার বলা হয়েছে প্রথম 41টি স্তবক সৃষ্টি করেছেন স্বয়ং শিব। তবে কাহিনী যাই হোক না কেন, সমগ্র সৌন্দর্য লহরী আসলে দুভাগে বিভক্ত। প্রথম 41টি স্তবকের ভাগ নিয়ে আনন্দ লহরী, আর বাকি অংশ সৌন্দর্য লহরী। প্রথম 41টি স্তবকে শক্তিতত্ত্ব, কুণ্ডলিনী তত্ত্ব, যন্ত্রতত্ত্ব প্রকাশিত হয়েছে, আর আচার্য রচিত পরের অংশে শক্তিরূপিণী মহাদেবের রূপ বর্ণনা, স্তুতি এবং মন্ত্র উল্লেখিত রয়েছে। এখানে আরও একটু কথা বলে নেওয়া সঙ্গত। গোটা সৌন্দর্য লহরীর অধিষ্ঠাত্রী দেবী হিসেবে ত্রিপুর সুন্দরীকেই কিন্তু প্রকাশ করেছেন আচার্য শঙ্কর, তবে তাকে ধরে নেওয়া হয়েছে পার্বতী রূপে। আচার্য শঙ্করের জীবন আলোচনা করতে গেলে তার অগণিত সৃষ্টির মধ্যে এই দুটির উল্লেখ আলাদা করে করতেই হবে। প্রথম জীবনে তার রচিত সেই ব্রহ্মসূত্রের ভাষ্য, পরিণত জীবনে এসে তার রচনা এই সৌন্দর্য লহরী। ব্রহ্মতত্ত্ব এবং শক্তিতত্ত্বের চরম ও পরম প্রকাশ একমাত্র শঙ্করের হাতেই সম্ভব হয়েছে। শঙ্করাচার্যের আধ্যাত্মিক সত্তার চেয়ে তার
কবি সত্তার গুরুত্ব কিন্তু কোনো অংশে কম নয় বলুন। তার রচনাগুলো থেকে যে আশ্চর্য ছন্দ, লালিত্য, ভাব, পদবিন্যাস প্রকাশিত হয়, তার সঠিক আলোচনায় সাহিত্যমহল নিশ্চিন্তে সমৃদ্ধ হতে পারে। সর্বোপরি তার অনন্য মায়া ভাসিয়ে নিয়ে যেতে পারে কবি মনকেও। অবশ্য এই স্বল্প পরিসরে আর এত আমাদের মতো অল্প যোগ্যতায় তো আর সেই সারস্বত সত্তার গুণমান বিচার করা সম্ভব নয়। সৌন্দর্য লহরীর হাত ধরে আমরা আবার বরঞ্চ কাশ্মীরে ফিরি। সেখানে প্রাচ্যের শ্রেষ্ঠ প্রজ্ঞাবান বলে ঘোষিত হবেন আচার্য শঙ্কর। ঘোষণাটি কে করবেন? সে এক অভূতপূর্ব আখ্যান। সে আখ্যান নিয়ে ফিরে আসি আগামী পর্বে, আগামী সপ্তাহে। শঙ্করাচার্যের জীবন ও দর্শনের এই গবেষণা ভিত্তিক উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে একটাই অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন প্লিজ। তাহলে ওই কথাই রইল, আবারও ফিরে আসছি, দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনারা আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।